ঠিক আছে। সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে মাহফুজ চন্দ্র আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজকে কথা বলবো। স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মুর্তজাফর দীপক, যিনি ভোরের কাগজের মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সদস্য। কথা বলবো দীপকের সাথে। আমাদের আজকে মেহেরপুর প্রতিদিন পত্রিকায় যে খবরগুলো প্রকাশিত হয়েছে তার প্রথম খবরটি হচ্ছে গাঙ্গের হাসিবুল হত্যা মামলায় কালুর 5 বছর কারাদণ্ড, স্ত্রীকে ধর্ষণের প্রতিশোধ নিতে এই খুন করা হয়েছিল। মেহেরপুর শহরে কাতুলি বাস স্ট্যান্ডের ডিবির অভিযান, যৌন উদ্দীপক ট্যাবলেট ও সরকারি ঔষধ সহ ফার্মেসি মালিক আটক। মেহেরপুরে ধর্ষণ ও অপহরণ মামলার আসামিকে পুলিশে দিল মামলা। কথা বলবো এই নিউজটা নিয়েও। কথা বলবো গাঙ্গিতে যৌন হয়রানিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু। ঝিনাইদহের ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ডিভিএম ডিবির দাবিতে। মেহেরপুরে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধী আন্তর্জাতিক দিবস পালন। মেহেরপুরে অনিরাপদ ও মানহীন শিশু খাদ্য জব্দ, পুড়িয়ে ধ্বংস। কথা বলবো এই বিষয়টি নিয়েও। চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য অপহরণ ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত। দর্শনে 2000 পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার এক। কর্মহীন শ্রমজীবীরা বাড়ছে হাহাকার। মৌলভীবাজারে বন্যা, গান্ধীতে পাওনা টাকা আদায়, টাকা চাইতে গিয়ে হামলায় আহত। মুজিবনগরে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গাঙ্গীর ভাটপাড়া আবাসন থেকে নারী মাদক ব্যবসায়ী আটক। মুজিবনগরের বল্লভপুর খ্রিস্টান সম্প্রদায়ের 2 দিনব্যাপী নাম সংকীর্তন অনুষ্ঠান শুরু। ফেরিঘাটে গাড়ি ফিরবে আসা কর্তৃপক্ষের একটি নগর আমাদের দৌলতিয়া পাটুরিয়া ফেরিঘাট নিয়ে একটি বক্তব্য। ইতিমধ্যে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার কারণে ফেরিঘাটের অবস্থা নিয়ে একটি রিপোর্ট আমরা কথা বলবো আজকে। খুব আরেকটি রিপোর্ট আছে, যে রিপোর্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সৌদিতে ভিক্ষা করতে গিয়ে মেহেরপুর গাঙ্গীর বাস যাত্রী আটক, যেটা সত্যিকার অর্থে রাষ্ট্রের দুর্নাম হয়ে চলেছে অনেক। এটা বাংলাদেশের নানা পোর্টালগুলোতে এই জিনিসটি অলরেডি প্রকাশিত হয়েছে, আমাদের মেহেরপুর প্রতিদিনে আছে। খুব আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের এই যে রিপোর্টগুলো দেখলেন, আপনি একটা প্রথম রিপোর্টটা নিয়ে শুরু করি। এই গাঙ্গীর হাসিবুল হত্যা মামলার কালু 5 বছর কারাদণ্ড। আপনি জানেন এই গতকালকে রায় এটি। তো এটা সত্যিকার অর্থ ওই সময় মেহেরপুরের ইয়েতে একটা চাঞ্চল্যকর মামলা ছিল। মামলাটা ইয়েতে যদি খুব দ্রুত আসলে কিছু বিচার হয়, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে মানুষ পায়, সতর্ক হয়। আসলে দীর্ঘসূত্রিতা মামলা, তাই না? তারপরেও এই হাসিবুল হত্যা মামলার যে রায়টা হচ্ছে, কিভাবে দেখছেন? আমি যেটা বলছিলাম যে আসলে যদি দ্রুত বিচার হয় সেক্ষেত্রে হয়তো মানুষের স্বস্তি পায়। তারপরও যদি আমি মনে করি যে ন্যায় বিচার হওয়ার ক্ষেত্রে একটু সময় বড় ব্যাপার। অনেক সময় দেখা যাচ্ছে যে দোষ না করে অনেক সময় দোষী হয়ে যায়, কোনো কারণে দোষী হয়ে যায়। সেদিকে না যায় যদি এই বিচারের কথা বলি, একজন ভুক্তভোগী যেখানে বিচারক স্পষ্টভাবে লিখেছেন যে আত্মনিয়ন্ত্রণহীন হয়ে সে একজনকে খুন করেছে, সেটা আবার কিন্তু খুন হবে না বলে উল্লেখ করেছেন। তাহলে আপনি যদি বিষয়ে জানেন, যদি সেই সময় চাঞ্চল্য স্ত্রীকে ধর্ষণ করেছে একজন, স্বাভাবিকভাবেই তো যদি আমার ওয়াইফের ক্ষেত্রে হতো বা যে কেউ সে কিন্তু আপনার তার নিজের আত্মনিয়ন্ত্রণ না হারাবে, তার প্রতি একটা ক্ষোভ এটা স্বাভাবিক চলে আসবে।
তো ওই দৃষ্টি থেকে দীর্ঘদিন পরে হলো একটা রায় হয়েছে, যে রায়টা আমি মনে করি যে ওইটা আপনার দণ্ডবিধি 302-এর মামলা ছিল, যদি এটা 304-এর রায় হয়েছে, এটা অবশ্যই আমি মনে করি যে আদালত এটা মনেই করেছে যে জি, জি। আসলে বিষয়টা যে বিষয়টা হয়তো উনি সেইভাবেই দেখেছেন, আর তদন্তকারী কর্মকর্তাও ওনার রিপোর্টটাও মোটামুটি হয়তো ভালো ছিল, যে সব দিক বিবেচনা করেই কিন্তু রিপোর্টটা দিয়েছিলেন, তারপর থেকে রায় আদালত কিন্তু রেখে দিয়েছে। তো আমি আসলে খুন তো খুনই হয়, সেটা যেভাবে হোক না কেন। তো আমার দৃষ্টিতে এটা মনে করি যে আদালত এটা ভালো বিবেচনা ভালো করেছে। করেছে, definitely আমার দৃষ্টিতে এটা যে আদালত একটা ভালো বিবেচনা করেছে, আর সেটা উল্লেখ করে দিয়েছে, এবং আমাদের পত্রিকার মাধ্যমে মানুষজন জানতে পেরেছে। এটা খুব সিগনিফিকেন্ট আসলে উনি জি, কি উল্লেখ করলেন এটা জি, জি, জি। এটা 302 ধারার মামলা হলেও এটা উনি ব্যাখ্যাটা দিলেন। চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন যে আসলে মানুষ তো নিয়ন্ত্রণ হারাতেই পারে, কারণ কি হিসাবে, আমি তো প্রফেশনাল কিলার না বা মার্ডারার না, তো সেই ক্ষেত্রে আমি একজন স্বাভাবিক সুস্থ মানুষ, আমি একজনকে কেন মার্ডার করব বা হত্যা করব, এর পিছনের কারণটা আদালত খুব স্পষ্টভাবে তুলে ধরেছে এবং তার উপরেই ডিপেন্ড করে কিন্তু রায়টা হয়েছে। এটা আমি মনে করি ভালো একটা দিক। আদালতের আসলে মানুষের তো দিন শেষে সবার আদালতের উপরেই তো আসলে দ্বারস্থ আস্থা হতে- রাখতে আস্থা রাখতে হয়, রাইট। তাই না? এটা একটা ভালো আদালতের এই অবজারভেশন এবং তার এই যে রায় দেওয়ার মধ্যে তার যে ব্যাখ্যা উনি দিয়েছেন, জি, জি, জি। এটা আসলেও খুব ভালো লেগেছে এই এটা। মেহেরপুর শহরে কাথলি বাস স্ট্যান্ডে ডিবির অভিযান, যৌন উদ্দীপক ট্যাবলেট ও সরকারি ঔষধ সহ ফার্মেসির মালিক আটক। সেখানে শুধুমাত্র যে নিষিদ্ধ যে ট্যাবলেটগুলোর কথা বলা হচ্ছে শুধু সেগুলাই না, এখানে সরকারি ওষুধ, সরকারি ওষুধও এটা আছে। খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। জি, জি। কীভাবে দেখছি আসলে এই নিষিদ্ধ যেসব ট্যাবলেটগুলো, নিষিদ্ধ আপনার যৌন উত্তেজক যেসব ট্যাবলেটগুলো আপনার ওই ফার্মেসিতে ছিল, এগুলো কিন্তু সবগুলাই ভারত থেকে আসা। কিন্তু আপনি দেখেন এগুলা মাদকের মতোই আসছে। শুধু একটা অভিযানে হয়তো আটক হয়েছে, এটা সত্যি কথা, কিন্তু আমি যতদূর জানি বা আমাদের অনুসন্ধানে এর আগেও এই বিভিন্ন ফার্মেসিতে আপনার টাপেন্টা ট্যাবলেট, তারপরে যৌন উত্তেজক ট্যাবলেট বা যৌন উত্তেজক সিরাপ, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে বা হয় বা হচ্ছে, এখনও হচ্ছে কয়েকটা ইয়াতে। এইটা আপনার যেমন একদিকে মানুষের শারীরিকভাবে ক্ষতি করে, অপরদিকে কি যে ভারত থেকে এই মাদকের মতোই যে একটা ট্যাবলেটগুলো বাংলাদেশে ঢুকছে, আবার সরকারি ওষুধেরও একটা ব্যাপার আছে, অসাধু একটা চক্র, একটা সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু এগুলো হয়ে থাকছে। যদিও এই যে ব্যবসায়িক, ইনি তো ব্যবসা করে, কোনো না কোনো মাধ্যমে কিন্তু এনার দোকানে পৌঁছেছে। আমি মনে করি এটা যদি আটকাতে হয় বা এইটা যদি নিয়ন্ত্রণ করতে হয়, সর্বপ্রথমে কোথায় থেকে নিয়ে আসলো এই ব্যবসায়িককে ওই জিজ্ঞাসাটা করা উচিত, বা ওই জিজ্ঞাসাবাদের পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যেখান থেকে এই মালামালটা ও সংগ্রহ করেছে বা ওকে যে সাপ্লাই দিয়েছে তাদেরকে। আর সরকারি ওষুধের এটা আসলে নতুন ঘটনা না, একটা চক্র তো থাকেই। এর আগেও একবার আমরা দেখেছিলাম হাসপাতাল গেটে একটা লাইভও হয়েছিল একটা বিষয় নিয়ে। হাসপাতাল গেটে সরকারি শুধু ঔষধ না, সরকারি অনেক সিরিঞ্জ, তারপরে আপনার দামি দামি অনেক আপনার ওই এখানে যেগুলো চিকিৎসা উল্লেখ আছে, উপকরণ। আপনি হয়তো দেখেছেন এই যে সরকারি ওষুধের এখানে ইয়ে করে দিয়েছে অ্যান্টিবায়োটিক গ্রুপের। জি, 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 অ্যাজিথ্রোমাইসিন। এখানে ইয়ে আছে সেফিকোজিন ট্যাবলেট 200 পিস, তারপরে সেপ্রোডিন 500 পিস, জি, আপনি অ্যাজিথ্রোমাইসিন 100 পিস, এই যে সিপ্রোকোসিন 300 পিস উদ্ধার করা হচ্ছে। তাহলে আপনি যে ওষুধগুলো দেখলেন, এই ওষুধগুলো আপনি যদি বাজার দর দেখেন, আপনি 30 থেকে 35 টাকা করে প্রতি পিস ওষুধের মূল্য। কিন্তু এতগুলো দামি দামি একটা ওষুধ, যেখানে সাধারণ মানুষ, যেটা মানে সরকারি ওষুধ সাধারণ মানুষের পাওয়ার কথা, সেই ওষুধগুলো বাজারে একটা খোলা মানে একটা ফার্মেসিতে পাওয়া যাচ্ছে, মানে বিক্রি করছে তারা। ফার্মেসিতে গেল কিভাবে? নিশ্চয়ই হাসপাতাল কর্তৃপক্ষের কেউ না কেউ জড়িত, নাহলে তো এইটা আপনার ওই স্টোর থেকে, হাসপাতালের যে কড়া নিরাপত্তা থাকে যে ওষুধের স্টোরে, সেখান থেকে ওটা গেল কিভাবে? নিশ্চয়ই একটা ওই অসাধু চক্র আছে, তাদের মাধ্যমে এই ব্যাপারে সেখানে কি গেল। আসলে
হসপিটালের যে সুপার, আমি মনে করি এক্স্যাক্টলি তাকে কঠোর, সুপারের সাথে কি কথা হচ্ছে? না আমার কথা হয়নি, তবে আরএমও সাহেব যিনি আছেন ওনার সাথে আমার কথা হয়েছিল, হসপিটালের সুপারের সাথে আমার কথা হয়নি এ ব্যাপারে। তারপর আজকে আমার কথা হয়েছিল হাসপাতালের যিনি বড়বাবু আছেন হাবিবুর রহমান, জি হাবিবুর রহমান, কি ওনার সাথে আসলে বিষয়টা ওনারা তো এড়িয়ে যান যে দেখেন যে আমরা থাকি একটা দায়িত্বে, এইটা যে আসলে কিভাবে গেল সেটা তো আমাদের জানে, এটা নিহাতি একটা দায়ের আনো কথা আমি যেটা মনে করি। ঘটনাটা যদিও রাতে, তো জি এটা অনেক রাতের ঘটনা, যার কারণে আপনার সকলের সাথে যোগাযোগ করাটা পসিবল হয়নি। হ্যাঁ এক্স্যাক্টলি আপনি সঠিক বলেছেন, কিন্তু আজকে আমি বলেছি কয়েকজনের সাথে কথা, কিন্তু আপনি দেখেন আরএমও সাহেব কি বললেন এই বিষয়টাই। আরএমও সাহেবের কথা হচ্ছে দেখেন আমরা তো একটা মানে ডাক্তারের নিয়ন্ত্রণের ডিপার্টমেন্টে থাকি, ওইটা তো আপনার থাকে হয়তো কোনো একটা ওই স্টোর কিপার বা ওষুধের দায়িত্ব থাকে, একটা আলাদা আলাদা ভাগ করা থাকে, কিন্তু সেইখান থেকে যদি এই ধরনের ওষুধ যদি সেইভাবে সেই জায়গায় চলে যায়, আসলে আমাদেরও তেমন একটা কিছু করার থাকে না, আমরা হয়তো আপনাদের মাধ্যমে জানতে পারি বিষয়গুলো, তারপরও ব্যবস্থা কি যে আসলে কি ব্যবস্থা নেবেন তাদের প্রতি, এটা সুপারের উপর ডিপেন্ড করে, যদিও তার সাথে আমার কোনো কথা হয়। সেখানে তো তাহলে এই যে ওষুধগুলো যে গেছে, ওষুধগুলো যে উদ্ধার হয়েছে, তাহলে তো আরএমও বা সেখানকার হসপিটাল কর্তৃপক্ষ, হসপিটাল সুপার যিনি তত্ত্বাবধায়ক, জি ওনার তো একটা তাহলে একটা কার্যকর পদক্ষেপ অবশ্যই না, তদন্ত কমিটিও তো মনে হয় হয়নি। না 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 এখন তদন্ত কমিটি হয়নি গঠন, তবে হয়তো হতেও পারে, কারণ আরএমও সাহেব এই ধরনের একটা আশ্বাস দিয়েছিলেন, যদিও তত্ত্বাবধায়কের সাথে আমার আজকেও কথা হয়নি, হয়তো এটা পরবর্তীতে জানা যাবে যদি তো কোনো তদন্ত কমিটি, আমার মনে হয় শুধু তদন্ত কমিটি গঠন নয়, তদন্ত ভালো মতো তদন্ত করে একটা ব্যবস্থা নেওয়া উচিত। দেখেন দামি দামি ওষুধ যদি এভাবে চলে যায়, আর এইগুলো তো একটা বরাদ্দ, রোগীর বরাদ্দ ওষুধ, তাই না? তো এই ওষুধগুলো দেখেন 200 পিস 300 পিস 400 পিস করে এক একটা ওষুধ শুধু এই ফার্মেসিতে গেছে, যদি আরও কয়েকটা ফার্মেসিতে গেছে কিনা সেটা আমি বলতে পারবো না। যদি যাই তাহলে আমারও যদি আমি যদি অসুস্থ হই, আমি যে হাসপাতালে যাই, যখন আমার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে, তখন কি আমি চাইলে পাবো? তখন তো বলবে যে ওষুধ তো শেষ, সাপ্লাই নেই, কথা কিন্তু ওদের একটা থাকেই যে সাপ্লাই নেই। তা আমি মনে করি যে এটার একটা যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত এবং বিচারের আওতায় নেওয়া উচিত। তবে এরকম সাম্প্রতিক সময়ে বেশ কিছুদিন থেকেই হসপিটালের কোনো নিউজ করতে গিয়ে বা স্বাস্থ্য বিভাগের অন্য কোনো নিউজ করতে গিয়ে হসপিটালের যে তথ্যটা জানি আমরা, যে ঔষধ কিন্তু থাকে, অ্যাভেলেবল ওষুধ থাকে, এই অ্যাভেলেবল ওষুধ থাকার কারণেই কি আসলে এই লিকেজগুলো হচ্ছে, যে ওষুধ যেহেতু অ্যাভেলেবল ওখান থেকেই আসলে কিছু না? আসলে দেখেন একটা 250 শয্যার হাসপাতালে ওষুধ অ্যাভেলেবল থাকবে এটা স্বাভাবিক, এই অ্যাভেলেবল থাকার কারণে যে আপনার ওষুধগুলো বাইরে যাচ্ছে এটা আমি মনে করি যে আসলে না। দেখেন হাসপাতাল তো আরও অনেক জায়গায় আছে, অনেক বড় বড় হাসপাতাল আছে, সেই জায়গায় যদি সৎ মানুষের দ্বারা যদি ওইটা নিয়ন্ত্রিত হয়, তাহলে আমি মনে করি অ্যাভেলেবল কেন, যদি কয়েক বছরের ওষুধও যদি একটা জায়গায় সংরক্ষিত থাকে, সেখান থেকে একটা ওষুধও সেই জায়গায় যাবে না, শুধু সৎ মানসিকতার এবং সদিচ্ছার অভাব। সেটাই। জি ইয়েতে আমরা অবশ্যই এই বিষয়টি ফলো আপে রাখবো, যে এই উদ্দীপক যে ওষুধগুলো সেগুলো তো বাইরে থেকে আসছে, ইন্ডিয়ার থেকে আসে, আর সরকারি হসপিটালের যে এই ওষুধ, সেই ওষুধের এই বিষয়টা ডেফিনেটলি আমরা ফলো আপে রেখে আমরা বিষয়টি দেখব। মেহেরপুরে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে গতকালকে আপনি জানেন যে একটা আন্তর্জাতিক আপনার পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে মাদকের বিষয়ে। অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন, মাদকের অপব্যবহার, মাদকের সাথে আন্তর্জাতিক ভাবে একটা সম্পর্ক তো আছে, যে বাইরে থেকে মাদক আসে, একটা পাচার চক্র আছে, এবং মাদকের ব্যবসা অনেকটা বলাই যায় যে পৃথিবীর সেই ব্যবসার মতো, অস্ত্র ব্যবসার মতো মাদক ব্যবসা খুবই রাঘব বোয়ালদের ব্যবসা। একদম সঠিক বলেছেন। এবং মেহেরপুরেও আমরা সীমান্তবর্তী এলাকায় আমরাও বিভিন্ন সময় যে মাদক নিয়ে আমরা যে রিপোর্টগুলো করলাম, সেখান থেকে আজকের এই বাস্তবতায় কি দেখছেন? আপনি নিজেও অনেক রিপোর্ট করেছেন এই মাদক নিয়ে, কি অবস্থা বর্তমানে মেহেরপুরের? আসলে আজকে আপনার একটা রিপোর্টের কথা বলে আমি আপনাকে বলি যে আমাদের ভোরের কাগজ পত্রিকাতে নিউজটা হয়েছে, আমাদের ইমরান ভাই করেছেন, সাইকোডেলিক মাদকের চালান, না এটা মাদকের নাম, মাদকের চালান ঠেকানোই বড় চ্যালেঞ্জ। চালান ঠেকানোই বড় চ্যালেঞ্জ। মাদক আপনার আন্তর্জাতিক মাদক বিরোধী যে দিবসটা, ওই দিবসের আপনার যে একটা ওই দিবসকে কেন্দ্র করে নিউজটা হওয়া।
মানে অনেকটা প্রতিপাদ্য হয়ে গেছে। অনেকটা চালান ঠেকানোই বড় চ্যালেঞ্জ। চালান ঠেকানোই বড় চ্যালেঞ্জ। দেখেন আমরা যখনই দেখতে পাই, বা এর আগেও আমি যখন আপনাদের মেহেরপুর প্রতিদিনে ছিলাম তখন প্রায় 6টা পর্ব আমি মাদকের উপরে নিউজ করেছিলাম, পর্ব আকারে 6টা পর্ব। সেখানে প্রায় 49 জন মাদক ব্যবসায়ীর একটা তালিকা, নাম ঠিকানা সহ সেখানে সেই পত্রিকায় উঠে এসেছিল। তারা কোথায় এখন? তার কতজন আইনের আওতায় আছে, বা তারা কতজন জেল হাজতে আছে? তারা তাদের ম্যাক্সিমামই ওপেন ঘুরে বেড়াচ্ছে। আর এই জিনিসটা এতটা ভয়ঙ্কর, এর পিছনে যে কি আছে সেটা আপনি আমি বুঝতে পারবো না, কিন্তু আসলে যারা ব্যবসাটা করে, ধরেন আজ ব্যবসা করলো, মানে ধরা পড়লো মাদক সব, কোনো না কোনো দিন তো সে ছাড়া পাবে, আবার কিন্তু ওই ব্যবসার সাথে সে জড়িয়ে যায়। এই যে জড়িয়ে যাওয়া আর এই যে ব্যবসার যে ঠেকানো, বিচার হচ্ছে না তা না, কয়টা বিচারের আওতায় আসছে? হয়তো দীর্ঘ সময় পরে কয়েকজন বিচারের আওতায় আসছে, কিন্তু সচরাচর ঘটে কি, এই মাদক ধরা পড়ে, ছাড়া পায়, আবার ব্যবসা করে। এই ছোটোখাটো ব্যবসায়িক যারা আছে, যারা আর কি ওই সাপ্লায়ার, মানে শুধু বহনকারী, এরা ধরা পড়ে, এরা আইনের আওতায় আসে। কিন্তু এদের তো একটা নিয়ন্ত্রক আছে। আপনি যেটা বলছিলেন, যেটা আন্তর্জাতিক সিন্ডিকেটের ব্যাপার, এটা আন্তর্জাতিক সিন্ডিকেট হয়। যদিও আমাদের জাতীয় আন্তর্জাতিক জাতীয় আন্তর্জাতিক, জি জি, আমাদের দেশে কয়টা মাদক তৈরি হয়? আমি তো মনে করি আমাদের দেশে মাদক তৈরি হয় না। হ্যাঁ, গাঁজার চাষ, মানে ওইটা চুরি চামারি করে এখন কয়েক জায়গায়, যেটা আমরা ধরা পড়েছি আমাদের গাংনীতে 10 কাঠা জমিতে একটা মাদকের মানে গাঁজার ছিল, সেটা ধ্বংস করেছে। সবজি চাষের সাথে জি জি জি, টুকটাক। কিন্তু ভয়ঙ্কর যেসব মাদকগুলো, যেমন LSD আছে, এই যে সাইকোডেলিক, তারপরে আপনার ফেন্সিডিলও আওতায় পড়ে, হেরোইন, তো এইগুলা তো সবই বাইরের দেশের। এই ছোটোখাটো মানুষ যারা ওই 2-1 গ্রাম বা 200-100 গ্রাম গাঁজা বা ওই 10টা-20টা বোতলের ফেন্সিডিল নিয়ে আসে, তারা তো অনেক ছোটো ব্যবসায়ী। কিন্তু বড় বড় যেসব চালান, যারা এই বাংলাদেশের 3 দিকে সীমান্ত, ভারত বেষ্টিত এলাকা যেগুলো আসে, সেইগুলো তো আসলে সেইগুলো কয়টা ধরা পড়ে, কয়টা বা আইনের আওতায় আসে? মাদকের এইটাই যদি একটু বলি, জি রূপক, এই আমি ব্যক্তিগতভাবে যদি করি, যে আমাদের বেশিরভাগ দেখা যাচ্ছে যে গাঁজা নিয়ে ধরা পড়ছে। জি, আমি গাঁজাকে আসলে মাদক বলতেও খুব বেশি লাগে না, মানে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে এগুলো কারা সেবন করছে, একদম প্রান্তিক মানুষের একটা অংশ, হ্যাঁ, এগুলা সেবন করে, এগুলার সাথে তারা এই সেবনের টাকাটাও জোগাড় করতে পারে না দেখে ব্যবসার সাথে জড়িয়ে যায়। এই গাঁজা সেবনকারীদের সম্পর্কে আমার যে ধারণা, এবং এটার যা দাম, গাঁজার যা দাম, সেই তুলনায় মাদক বলতে যেটা আমরা বুঝি, মূল মাদক এখন বিভিন্ন ট্যাবলেট, বিভিন্ন পর্যায়ে ট্যাব, ওয়াইন, এগুলো তো প্রচুর দাম। এবং গাঁজার বিজনেসের সাথে আপনি দেখবেন, আমরা যে রাঘব বোয়ালের কথা বলছি, গাঁজা বিজনেসের সাথে ওরা থাকে না। রাঘব বোয়ালরা থাকে না, হ্যাঁ, রাঘব বোয়ালরা গাঁজার বিজনেসের সাথে থাকে না। রাঘব বোয়ালরা থাকে ওই সমস্ত বিজনেসের সাথে, হেরোইন বিজনেসের সাথে থাকে, ওই বিভিন্ন ইয়াবা শহর ট্যাবলেট, বিভিন্ন ট্যাবলেট, সেগুলো থাকে, ওয়াইনের সাথে থাকে। আর ধরা পড়ে গাঁজা সেবীরা, হ্যাঁ, 5 পুড়িয়া 2 পুড়িয়া গাঁজা দিয়ে তাকে চালান দেওয়া হচ্ছে। আমার কখনো কখনো মনে হয় যে এই গাঁজা ব্যবসায়ীদের এইগুলাকে ধরে, তার কারণ এগুলা তো আমাদের দেশীয় এগুলাকে ধরে ওইগুলাকে কিছুটা আড়ালও করা হচ্ছে। আড়াল বলতে সেটা অবশ্য আমি ওইভাবে বলবো না, কারণ আপনি যখন বলছেন যে আসলে বড় বড় মূল হোতা, যখন একটা নিউজে যায় বা মাদকের বিরুদ্ধে যখন নিউজটা করতে হয়, তখন কিছু কিছু মানুষের নাম আসে। আমি যখন বক্তব্য নিতে যাই, আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে আছেন, পুলিশ, বিজিবি, তখন আমি তাদেরকে একটা প্রশ্ন করি যে আসলে দেখেন, এই যে নামগুলো আসছে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সূত্রে, আপনাদের কাছেও এদের তালিকা আছে যে কারা এই এলাকার মাদক নিয়ন্ত্রণ করে, আপনারা তাদেরকে কেন অ্যারেস্ট করেন না? তাদের একটা উত্তর যে আসলে দেখেন, মাদকের বিষয়টা হচ্ছে কি, আমরা যদি হাতে না ধরতে পারি, তাহলে আমরা তাকে অ্যারেস্ট করতে পারছি না বা আইনের আওতায় নিয়ে আসতে পারছি না। তাহলে এই যারা নিয়ন্ত্রক আছে, যারা বহন করে, তারা তো মুনিশ, বাংলা আমাদের গ্রামের ভাষা যেটা বলা হয়, এই মুনিশ তো ধরে আপনার লাভ নেই। যারা নিয়ন্ত্রক আছে তাদেরকে আইনের রাস্তায় নিয়ে আসতে হবে, তারা তো বাইরে থেকে নিয়ন্ত্রণ করে। চেনটা তো আছে, তাহলে মুনিশকে যখন আপনি ধরলেন, তাহলে সে তাকে যে মুনিশ বানালো, জি,
তাহলে আপনি ওই চেনে তো চেন আপ করতে পারবেন। এইটাও আপনি তো- আমারও প্রশ্ন, এই প্রশ্নের আপনি সঠিক কেন উত্তর কিন্তু পাবেন না? আমি পাইনি। আমারও প্রশ্ন যে আসলে দেখেন আপনি যাকে আটক করছেন সে কারো না কারো মাল বহন করছে, অবশ্যই। মাদক বহন করছে, তাহলে আপনি তার কাছ থেকে স্বীকারোক্তি নেন এবং তাকে অ্যারেস্ট করেন। সেখানেও অনেকে বাধা আছে। এটা হচ্ছে না। আসবো, গাংনীতে যৌন হয়রানিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত। খুব দুঃখজনক যে চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী, সে তার শিক্ষকের বাসায় প্রাইভেট পড়তে গিয়ে সে এই ধরনের অপ্রীতিকর স্বীকার একটা অবস্থার শিকার হয়। যদিও তাৎক্ষণিকভাবেই পরের দিনে আপনার হয়, তদন্ত শুরু হয়েছে, শিক্ষা বিভাগ এটাকে তদন্ত স্টেপ নিয়েছে, এটার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে এই অবস্থা, আমরা একদম প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা পর্যন্ত সমস্ত জায়গায়, আপনি একজন শিক্ষকও বটে, কেমন লাগে আপনার এগুলো? আসলে দেখেন বিকৃতি মানসিকতার মানুষগুলোই এই ধরনের কাজগুলো করে থাকে। হ্যাঁ, আমি একজন শিক্ষক হিসাবেও বিষয়টা এতটা খারাপ লাগে, আমরা মনে করি যে পুরো শিক্ষক জাতিটাকেই এসব মানুষগুলো কলঙ্কিত করে। আমি গাংনীর বিষয়টা বলছি না, সারা বাংলাদেশের বিভিন্ন সময় আমরা বিভিন্ন পত্রপত্রিকার বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু বিষয়গুলো জানতে পারি। আসলে এইটা নিয়ন্ত্রণের কি ব্যবস্থা আছে? দেখেন এই যে তদন্ত কমিটি গঠন হয়েছে, আমাদের দেখার বিষয় আসলে তদন্ত কমিটি কি ব্যবস্থা নেয়। হয়তো কঠিন ব্যবস্থা নিল, কিন্তু তারপরেও হয়তো আপনি কিছুদিন পরে আবার কিন্তু এরকম একটা ঘটনা আপনি শুনবেন। তো আসলে সব জায়গায় ভালো মন্দ মানুষ থাকে। তো আমার দৃষ্টিতে বিষয়টা এমন যে শিক্ষকতা পেশাটা একটা মহান পেশা, সেই মহান পেশাটাকে কলঙ্কিত না করে সম্মানিত করা উচিত। তো এই জিনিসগুলো একদমই এড়িয়ে যাওয়াই আমার কাছে শ্রেয় মনে হয়। অবশ্যই আমরাও এটাকে ফলো আপে রাখছি, আমরা এটাকে ডেফিনেটলি এর পরিণতি কি হচ্ছে আমরা এটা দেখব। মেহেরপুরে অনিরাপদ ও মানহীন শিশু খাদ্য জব্দ, পুড়িয়ে ধ্বংস। দেখেন আমরা হলাম সেই জাতি সেই- এখনো পর্যন্ত যে শিশুটা বেড়ে উঠলো না সেই শিশু খাদ্যে আমরা ভেজাল দিই, ভাবা যায়? এটা মানে আসলে এর এর বিচার আমি মনে করি এর বিচার সবচেয়ে খুব ভয়ঙ্কর বিচার হওয়া উচিত। আপনি দেখেন একটা নিজের বাড়িতে একটা ফ্যাক্টরি বানা ফেলছে। কি ফ্যাক্টরি? চানাচুর, আমরা স্থানীয় ভাষার জায়গা বলাই চানাচুর। তারপরে ওই যে আটার তৈরি ছোট ছোট ওই যে গুটি করে বানাই, হ্যাঁ, কোনো অনুমোদন নেই, কোনো আপনার স্বাস্থ্যসম্মতভাবে সেটা বানানো হয় না, অথচ দোকানে কিন্তু অহরহ বিক্রি হচ্ছে। সম্প্রতি একটা নিউজ হয়েছিল, পরে অবশ্য কিছু ওই যে আপনার নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে আপনার ওই অভিযান হয়ে মোবাইল কোড করে এইগুলো ধ্বংস করেছেন। আপনি যদি একটু একটু চোখ বুলিয়ে দেখেন, বিশেষ করে এইগুলো হচ্ছে কি গ্রাম অঞ্চলে। তারপরে আপনার মনে করেন ওই যে বিভিন্ন রং মিশ্রিত ওই কি বলে ওইটাকে, ওই পেপসি টাইপের আপনার ওই পলিথিনের কাগজের ভেতরে আইসক্রিম টাইপের। জি 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 কি অনুমোদন? বেস্টের অনুমোদন তো কখনোই নেই এগুলো, আর অনুমোদন দেবেও না। তো এইগুলা কিন্তু বিক্রি হচ্ছে আমাদের এই দোকানে। আর এইগুলা সাধারণত আপনি আমি কিন্তু খাবো না, এগুলো ওই শিশুরাই খাবে। শিশুরা খেলে কি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তো আমি মনে করি এই যে শিশু খাদ্যের বিষয়, বিশেষ করে এই ধরনের অভিযানগুলা প্রতিনিয়ত করা উচিত। আর এদের বিরুদ্ধে এই যে ধরেন এটা ধ্বংস করা হলো, হয়তো সামান্য পরিমাণ কিছু জরিমানা করা হচ্ছে, আমি মনে করি যে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে সেইটা দেখে পরবর্তীতে কোনো দোকানদার বা কেউ এ ধরনের ব্যবসা করতে সাহস না পায়। এটা তো নিয়মিত আসলে এই যে একটা মোবাইল কোড যেমন মাঝে মধ্যে হচ্ছে, কিন্তু আমি আপনি যখন দেখছি যে প্রতিনিয়তই দেখছি যে আপনি যে আইসক্রিমের কথা বললেন সেটা, বা সিনথেটিক রং ব্যবহার করা হয় বিভিন্ন খাবারে আপনার ওই চিপস টাইপের খাবারে, এগুলো তো আসলে ভোক্তা অধিদপ্তর তাদের নজরেও আছে। এগুলো তাৎক্ষণিকভাবে যদি তারা এগুলোকে মানে না প্রোটেকশন না দেয়, তাহলে এরা তো বাড়বেই। এরা দেখছে যে বছরে হয়তো 1-2 দিন হয়তো এরকম ধরা পড়বো, বাকি সময় তো আর পড়ি না, তাই না? এই জন্যই এটার বিস্তার কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আর এটা একটা লাভজনক ব্যবসা। আর সকল ক্ষেত্রে মনে হচ্ছে যেন একটা নজরদারির অভাব ছাড়া কোনো কিছুই, মানুষের বিবেকের জায়গাটাও কিন্তু নেই। যে শিশু বেড়ে উঠলো না, তার খাদ্যে ভেজাল দিলাম, তাই না? যে এই ধরনের খাদ্য খাওয়াচ্ছি, দেখেন আমি যদি তার শিশুকে কি খাওয়াচ্ছি। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে আমারও তো একটা বাচ্চা আছে, আমার শিশুটাকেও কি এই জিনিস খাওয়াচ্ছি, তাহলে আমার শিশুটার ভবিষ্যৎ কি হবে? সেটাই।
রূপক, একটা চাঞ্চল্যকর খবর বাংলাদেশে আজকে বিভিন্ন পোর্টালগুলোতে জি আপনার Follow খুবই করে এক আছে। ধরনের ভাইরাল হয়ে গেছে। সৌদিতে ভিক্ষা করতে গিয়ে মেহেরপুরের গাংনীর হজ যাত্রী আটক। আসলে সে চতুর্থবার এবার হজে গিয়েছে। এক্স্যাক্টলি তার বাড়ি গাংনীর এই সিঁদুরকোটা গ্রামে। সিঁদুরকোটা গ্রামে। জি তার নাম মতিয়ার রহমান। মতিয়ার রহমানের স্ত্রীর সাথে কথা হচ্ছে। জি উনি বলছেন যে এবার উনি চতুর্থবার হজে গিয়েছেন। সে এক সময় সন্ত্রাসী ছিল মতিয়ার। চোখতোলা মাঠে তার ছিল, বোমা বানাতে গিয়ে 2 হাত জি। হয়, পুলিশের সহায়তায় ডাক্তার 2 হাত কেটে দেয়। সে তার জীবিকা নির্বাহের প্রশ্নে বা অর্থ রোজগারের প্রশ্নে এমন একটা জায়গা বেছে নেয় যেখানে আমার রাষ্ট্রের মান সম্মান জড়িত। ধরে নিলাম তার বাড়ি না হয় মেহেরপুরে, আমরা না হয় বেইজ্জতি হলামই, কিন্তু রাষ্ট্রটা কতখানি বেইজ্জতি হলো যেখানে আপনার আপনি সঠিক বলেছেন যে আমরা মেহেরপুরের মানুষ হিসেবে দেখেন বিভিন্ন মূলধারার গণমাধ্যমে কিন্তু নিউজটা প্রচার হচ্ছে হ্যাঁ। ফলাও করে। এটা আমাদের জন্য কিন্তু খুবই লজ্জাজনক একটা ব্যাপার যে আমাদের মেহেরপুরের মানুষ সৌদি আরবে যায় এই ধরনের। আপনি শুনেছেন বা আমরা শুনেছি যে চতুর্থবার গেছে, আমি মেনে নিলাম এর আগে সে সুন্দরভাবে হজ পালন করেছে, কিন্তু এইবার যায় সে ভিক্ষাবৃত্তির কারণে পুলিশের সাথে ধরা পড়েছে। অবশ্য পরে ওই না, সে প্রতিবারই তাই করে। আচ্ছা। তার কিছু ছিল না, সে 10-12 বিঘা জমিও কিনেছে। তার যেহেতু স্ত্রী তাকে জিজ্ঞাসা করেছে এত টাকা তুমি পাও কি করে, সে সদুত্তর দেয়নি। জি জি আমি যেহেতু সে এর আগে ধরা পড়েনি, আমি নাই সেটা নাই বললাম, যদিও সে এর আগেও বিষয়টা সে বিভিন্ন ওখানে যায় ভিক্ষাবৃত্তি করতো, সেই লোভেই হয়তো চতুর্থবার একটা হজে গিয়েছে। আমি এই যে দেখেন হজটা একটা মুসলিম উম্মাদের জন্য একটা পবিত্র একটা ইবাদত। হ্যাঁ দেখেন সেইখানে যে এই ধরনের একটা কাজ করা, আর আপনি যেহেতু বলছেন যে এর আগেও গিয়েছে, সে অরেল সম্পত্তির মালিক বনে গেছে ভিক্ষাবৃত্তি করে, সে লোভটা সামলাতে পারেনি। তাহলে আমাদের সারা বিশ্বের যে মুসলিম, আমরা আছি কি মুসলিম একটা দেশ বাংলাদেশ, তো দেখেন এই যখন এগুলো প্রচার হবে নিউজগুলো, তাহলে বাংলাদেশি মানুষ সৌদি আরবে যায় হজ পালনের উদ্দেশ্যে যায়, সেখানে ভিক্ষা করছে। এটা আমাদের জন্য যে কত বড় কলঙ্কের, এটা আসলে কিছু বলার নেই। যে এ ধরনের মানুষগুলো আমাদেরকে কোথায় নামিয়ে দিচ্ছে। এই গুটি কয়েক মানুষের জন্য আমরা সব ধরনের আমাদের মান সম্মান বলেন, আমাদের ঐতিহ্য বলেন, আমরা কিন্তু দিনে দিনে নষ্ট করে ফেলছি। আর আপনি যদি বললেন যে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটাও খুব খারাপ, যে সে একটা সময় সন্ত্রাসী তার নামে এখনো 2টা মামলা রানিং চলমান আছে। তো আমি মনে করি এইসব যার মাধ্যমে এরা হজে গেছে, যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে হজে গেছে, ধানসিঁড়ি ট্রাভেল এজেন্সিকে শোকজ করেছে ধর্ম মন্ত্রণালয় ইতোমধ্যেই। যাক, এটা যদি করে থাকে, মানে করেছে আপনি বলছেন যেহেতু নিশ্চয়ই করেছে, সে ওই ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধুমাত্র আমি সামান্য কিছু অর্থের জন্য বা আমার লাভের জন্য আমি কোন মানুষটাকে আমি হজে পাঠাচ্ছি, তার ব্যাকগ্রাউন্ড কি, ট্রাভেল এজেন্সির কেউ জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। ডেফিনেটলি তার ওখানে হজব্রত, আপনি যদি হজব্রত পালন করতে যান তাহলে আপনার জন্য আবাসন ব্যবস্থা কনফার্ম হতে হবে। জি 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 এবং আপনি কার আন্ডারে, আপনার মুয়াল্লিম কে, কার অধীনে আপনি হজব্রতটা পালন করবেন, এই 2টা জিনিস এনশিওর করতে হবে। তার 2টার একটাও নাই, তার মুয়াল্লিমও নাই আর তার জন্য কোনো হোটেলে বুকিংও নাই। তাহলে এইটা অবশ্যই ওই ধানসিঁড়ি যে ট্রাভেল এজেন্সি, তাদের অবশ্যই যোগ সাজস ছাড়া এটা সম্ভব হয়নি, যার কারণে ধর্ম মন্ত্রণালয় এটাকে শোকজ করেছে। অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। শুধু এই যে এরা বলছেন যে 2টা মামলা চলমান আছে, এখনো চলমান মামলা। আবার উনি পাসপোর্টই বা রিনিউ করে কিভাবে? এক্স্যাক্টলি আমি ওইটাই বলছিলাম যে আসলে দেখেন যে যার বিরুদ্ধে 2টা মামলা চলমান আছে, আবার বোমা বানাতে যে সে বিস্ফোরণের ফলে তার 2টা হাতি কবজি থেকে নেই। এই যে এই ধরনের একটা খারাপ মানুষ, আমি মেনে নিলাম হয়তো অনেক মানুষ খারাপ থাকে, একটা সে ভালো রাস্তায় একটা সময় সে চলে আসে, কিন্তু সে কি আসলে এসেছে বা সে চতুর্থবারের মতো যাচ্ছে হজ পালনে, এর আগে সে কি করছে, সেখানে কিভাবে আসলো এবং অঢেল টাকা সেখান থেকে নিয়ে আসে। মানুষজন কি তারা হালাল টাকা দিয়ে হজে যায়, সেখানে খরচ করে আল্লাহর ইবাদত করে আল্লাহর সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে সেখানে যায়, আর সে সেখান থেকে লাখ লাখ টাকা কামিয়ে ইনকাম করে সে দেশে আসছে এবং দেশে এসে কি একটা আলিশান জীবনযাপন করছে। না, এটা একটা দৃষ্টিকটুর একটা ব্যাপার। আমি অবশ্যই মানে এটা আমি আপনার মাধ্যমে, মেহেরপুর প্রতিদিনের মাধ্যমে আমি একটা বিষয় জানাতে চাই, যেসব ট্রাভেল এজেন্সিগুলো আছে
তাদের এই যারা হজে যায় আমি মনে করি একটু খতিয়ে দেখা উচিত অবশ্যই যে খতিয়ে আসলে দেখা তারা উচিত। দীপক, আমরা সময় শেষ করে ফেলেছি, অনেক ধন্যবাদ। জি, আমরা আপনাকেও আবারও ধন্যবাদ। হয়তো কোনোদিন আপনাকে অতিথি হিসাবে পাবো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম সংবাদ বিশ্লেষণে আজকে মুর্তজা ফারুক রূপকের সাথে। কয়েকটি সংবাদ নিয়েই কথা বললাম। আমরা নিয়মিত এই আয়োজনটা করার চেষ্টা করছি। আমাদের এই আয়োজন কেমন লাগছে সেটা মন্তব্য করবেন এবং কোনো পরামর্শ থাকলে নিশ্চয়ই দেবেন। সবশেষে বলি যে করোনার প্রাদুর্ভাব আবারও শুরু হচ্ছে। এখনই সতর্ক হতে হবে। পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। গতকালকেও 15 মানে পরীক্ষার 15% ইয়ে হচ্ছে, শনাক্ত হচ্ছে। 15% মানুষ আক্রান্ত হচ্ছে যতগুলা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে আর কি। সেক্ষেত্রে আমরা এখনই সতর্ক হই, নচেত হয়তো আমাদেরও পরিস্থিতি, মেহেরপুর যদিও গ্রিন জোনে থাকে তারপরেও হয়তো পরিস্থিতি আমাদেরকেও মোকাবেলা করতে হবে ভয়াবহভাবে। সকলে ভালো থাকবেন, শুভকামনা।